একটু আগে আছরের আজান দিয়েছে। বাড়িতে এত বড় হাঙ্গামা হয়েছিল কিছুক্ষণ আগে তা এখন বোঝাই যাচ্ছে না। সবাই নিজ নিজ কাজে ব্যস্ত। এই বিষয় নিয়ে আর কেউ কোনো কথা বলেনি। সবাই কেমন নিশ্চুপ হয়ে গিয়েছে। আছরের নামাজ শেষ করে বারান্দায় বসে আঙ্গুলে তসবিহ পড়ছিলেন মেহেরুন্নেছা। দরজার বাহির থেকে নোকের শব্দ আসলো। এরপরই আরশের গলা ভেসে আসলো। দাদি আসবো। মেহেরুন্নেছা ভিতরে আসার অনুমতি দিলেন। আরশ রুমে মেহেরুন্নেছাকে খুঁজে পেল না। তাই বারান্দায় গেল। সেখানে গিয়ে আরশ দেখল মেহেরুন্নেছা চুপচাপ বসে তসবিহ পড়ছেন। আরশ উনার খায়ের সাথে খা লাগিয়ে বসল। মেহেরুন্নেছা কিছু বললেন না। তাকিয়ে রইলেন দুরুই আকাশের দিকে। আরশ নিজে থেকে বলল, দাদি ওই সময় কি হয়েছিল? আর চাচা ও প্রচুর রেগে আছে দেখলাম নুসরাতের উপর। মেহেরুন্নেছা দীর্ঘশ্বাস ছাড়লেন। এইসব কটা কইতে এখন ইচ্ছা করতাছে না। এইটা জিগাইবার লাগি তুই এখন আসচ্ছ এইখানে? না দাদি, তোমার সাথে সময় কাটানোর জন্য আসছি। অনেকদিন হয় গল্প করি না। আচ্ছা, তো বইসা রইছ তো কে? গল্প কর। আরশ আমতা আমতা করল। মেহেরুন্নেছাকে এই বিষয়ে জিজ্ঞেস করা কি ঠিক হবে? এসব নিয়ে টানাপোড়েন করল নিজ মনে কিছুক্ষণ। পরে ভাবল যা হওয়ার হবে এখন জিজ্ঞেস করে নেই। দাদি বড় ভাইয়ার জন্য নাকি তুমি মেয়ে পছন্দ করে রাখছ? খুব, মেয়েটাকে আমি কি জানতে পারি? মেহেরুন্নেছা সন্দেহের দৃষ্টিতে তাকালেন আরশের দিকে। জিজ্ঞেস করলেন, তোর মা তোরে এইখানে পাঠাইছে তাই না? না দাদি, মা কেন পাঠাবে? আমি বাবা আর মাকে কথা বলতে শুনেছিলাম তাই তোমাকে জিজ্ঞেস করলাম। বলো না দাদি মেয়েটাকে। মেহেরুন্নেছা বললেন না। কথা কাটানোর চেষ্টা করলেন। আরশ বুঝল মেহেরুন্নেছা কথা কাটানোর চেষ্টা করছেন। দাদি কথা ঘুরানোর চেষ্টা করবে না। আমি প্রমিস করছি কাউকে বলবো না। এটা তোমার আমার মধ্যে সিক্রেট থাকবে। আচ্ছা কইতাছস? কাউরে কইবি না। সত্যি বলছি দাদি, কাউকে বলবো না। হাত দিয়ে ইশারা করে বললেন কাছে আসার জন্য। আরশের কানে ফিসফিস করে কিছু বললেন। আরশ অবাক হয়ে মেহেরুন্নেছার দিকে তাকাল। আমি যা শুনছি এটা সত্যি? আস্তে কডাক, কেউ হুই না লইব। এইডা যদি ফাইস হয় আমি বুইচা লইমু তুই এইডা ফাঁস করছ তো। আরে দাদি চিল। আমি কাউকে বলবো না। এটা আমার তোমার সিক্রেট। নাজমিন বেগমের বোন বলেছিলেন রাত ৩টার মধ্যে চলে আসবেন, কিন্তু এখন বাজে সকাল ৫টা, উনার এখনো দেখা সাক্ষাৎ নেই। গত ৫ মিনিট ধরে উনাকে কল দিচ্ছেন, রিং হচ্ছে কিন্তু কেউ কল ধরছে না। নাজমিন বেগম আবার উনার বোনকে কল দিলেন। রিং বাজতে বাজতে এবার ও কল কেটে গেল। চিন্তায় নাজমিন বেগমের ঘাম ছুটে গেল। কোনো বিপদ আপদ হয়নি তো উনার বোনের? কিছুক্ষণ পর কল আবার দিলেন। এবার কল রিসিভ করলেন নাজু বেগম। নাজমিন বেগমের গলায় পানি আসলো। হ্যালো আপা, কোথায় তুমি? এসেছে গিয়েছি। আর ৫ মিনিটের রাস্তা, বলে ফোন কেটে দিলেন নাজু। নাজু কল কাটতেই নাজমিন বেগম ইশরাতের রুমের দিকে গেলেন। রেডি হয়ে গিয়েছিস দুটো? ইশরাত বলল। আম্মু আমি রেডি, কিন্তু নুসরাত এখনো রেডি হয়নি। নাজমিন বেগম নুসরাতের দিকে তাকালেন। যে চিল মুড নিয়ে মোবাইল টিপছে। হঠাৎ নুসরাতের খেয়াল হলো কেউ ওর দিকে তাকিয়ে আছে। যখন নাজমিন বেগমকে ভয়ঙ্কর দৃষ্টিতে তার দিকে তাকাতে দেখল, এক লাফে বিছানা থেকে উঠে গেল। আলগোছে কাবার্ড থেকে কাপড় বের করে ওয়াশরুমে চলে গেল। নাজমিন বেগম জোরে শ্বাস ফেললেন। তিনি এই মেয়েকে নিয়ে কি করবেন? প্রয়োজনীয় যা কিছু আছে সব ব্যাগে ঢুকা। পরে ওখানে গিয়ে এটা খুঁজে পাচ্ছি না, ওটা খুঁজে পাচ্ছি না। এটা বাসা থেকে আনিনি, ওটা আনিনি বলিস না। ভালো করে চেক কর সব আছে কিনা। লিপি বেগম এসেছেন কিছুক্ষণ হলো। মেহেরুন্নেছার সাথে বসে গল্প করছেন। দুজনের গল্প জমে ক্ষীর হয়ে উঠেছে। তোর ছেলে দুটো আনলি না কে? আর বল না খালা, ব্যবসার এত কাজ যে নাহিদের বাবা শ্বাস ফেলার সময় পাচ্ছেন না, সাথে আমার নাইমটাকে ও বসিয়ে দিয়েছেন ওনার সাথে। আমার ছেলেটা রোগা হয়ে গিয়েছে এই কয়েকদিনে। নতুন আবার পেঁয়াজের ব্যবসা শুরু করেছিলেন নাহিদের বাবা, কিন্তু যাকে দিয়ে পেঁয়াজের ব্যবসা করিয়েছিলেন সেই লোকটা সব পেঁয়াজ নিয়ে হাওয়া হয়ে গিয়েছে। হায় আল্লাহ! নাজমিন আমাগো এই কটা কই নাই। খালা আমি এখন পর্যন্ত নাজমিনকে এই কথা বলেনি, শুধু আপনাকে এই কথা বলছি। মেহেরুন্নেছা প্রচুর খুশি হলেন। কাউকে যে কথা বলেনি নাজু বেগম সে কথা উনাকে বলেছে, এর থেকে খুশির আর কি বা হতে পারে। তোমাগো বড় ছেলেটার বিয়া কবে দিবা? এই তো দিয়ে দিব ইনশাআল্লাহ। পাত্রী খুঁজে পেল। নাজমিন বেগমকে ডাক দিলেন নাজু বেগম। নাজমিন বেগম আসার পর বললেন, কনেবেটিদের নিয়ে আয়।
আমি বের হব, বাসায় অনেক কাজ রেখে এসেছি। নাজমিন বেগম বললেন, আরে আবার রাতের খাবার খেয়ে যাবে। মেহেরুন নেছা ও বললেন আজ রাত থাকার জন্য আগামীকাল যাবেন। কিন্তু নাজু বেগম রাজি হলেন না, তার বাসায় অনেক কাজ আছে, আজ থাকলে হবে না। নাজমিন বেগম নুসরাত আর ইসরাতকে ডাকতে গেলেন, আপা বের হয়ে যাবে, তাড়াতাড়ি নিচে আয় দুটো। নুসরাত বলল, আন্টি বাসার বাহিরে চলে গিয়েছে। ড্রয়িং রুম থেকে উঠে দরজা খুলে উনাদের গাড়ির কাছে চলে গিয়েছে। নাজমিন বেগম বললেন, না, আমার সাথে গল্প করছে। ইশরাত বলল, আরও 1 ঘন্টা পর আমাদের ডাক দিও, কারণ তোমার বোনের গল্প আরও 1 ঘন্টা পর শেষ হবে। নাজমিন বেগম রাগী চোখে তাকালেন, নিজেদের ব্যাগ নিয়ে নিচে চল ফটাফট। এত কথা বলবে না, আপা বলেছে বের হয়ে যাবে। নুসরাত আর ইশরাত কাচুমাচু করে ব্যাগ নিয়ে নিচে এলো। নাজু বেগমের সাথে কুশল বিনিময় করে চুপচাপ উনার পাশে দাঁড়িয়ে রইল। মেহেরুন নেছা জিজ্ঞেস করলেন, তুমি এখনো আগের মতো মুরগি পালন কর? নাজু বেগম বললেন, হ্যাঁ, আমার 15টা মুরগি, 2 মুরগা আর 40টা মুরগির বাচ্চা আছে। রোজ 12টা করে ডিম দেয়। আর বাসায় এত মশার উৎপাত কি বলবো খালা। মেহেরুন নেছা খুব মনোযোগ সহকারে নাজু বেগমের গল্প শুনছেন। ইশরাত নুসরাত বিরক্ত হলো, আন্টি তোমার মুরগি কয়টা ডিম পেড়েছে, মশায় কয়টা ডিম পেড়েছে আমরা জানতে ইচ্ছুক না। কখন যাবে তোমার বাসায়? দেরি হয়ে যাচ্ছে না এখন? আরে দাঁড়া, গল্পটা শেষ করতে দে। রাগে নুসরাতের নাকের পাটা ফুলে উঠল। একে তো দুনিয়ার আগে রেডি করে রেখেছে, তারপর এখানে এনে দাঁড়া করিয়ে রেখেছে। আর এখন মশাই কয়েকটা ডিম পেড়েছে তার গল্প শুনতে হচ্ছে। এর মাঝে উনাদের গল্পে এসে যোগ দিলেন ঝর্ণা, রুহিণী আর লিপি বেগম। নাজু বেগম আরও উৎসাহ পেয়ে ওনার বড় ছেলের কথা গল্প করতে লাগলেন। রাগে নুসরাতের মাথা কিলবিল করে উঠল। ইচ্ছে করল নাজু বেগমের মাথায় কিছু দিয়ে আঘাত করতে। ইশরাত বুঝে গিয়েছে সন্ধ্যার আজানের আগে উনাদের গল্প শেষ হবে না, তাই সোফায় বসে মোবাইল স্ক্রোল করতে শুরু করল। আর নুসরাত রাগ সামলানোর জন্য কিচেনে ঠান্ডা পানি খেতে গেল। ফ্রিজ থেকে ঠান্ডা পানি বের করে বোতলের মুখ খুলছিল নুসরাত। নিজের সাথেই কথা বলল, এই মহিলা এত লেছোলেছো করে কেন? তুইও তো সেইম, সারাক্ষণ পটর পটর করিস, আমরা কিছু বলি তোকে। এইটা আবার কোথায় থেকে উদয় হলো? এখন আবার জ্ঞান দিতে শুরু করবে। উফ, কখন যে যাব এখান থেকে। নুসরাত বিড়বিড় করল, কি বিড়বিড় করছিস? কিছু না, আমি শুনেছি তুই কিছু বলছিলি। শুনতে পেয়েছেন যখন, তখন জিজ্ঞেস করছেন কেন? আরো শুক্রু বাকাল নুসরাতের দিকে এগিয়ে গেল। নুসরাত মনে করল থাপ্পড় মারবে, কিন্তু তেমন কিছু হলো না। নুসরাতের পাশ ঘেঁষে আরো শেলফের কাছে গেল। কফির বয়াম হাতে নিয়ে কিছু খুঁজতে লাগলো। কি খুঁজছেন? ওই যে। কি? আরস খুঁজতে খুঁজতে উত্তর দিল, ওই যে, যেটার মধ্যে কফি রান্না করে ওইটা। আরে আপনি পাতিল খুঁজছেন? হ্যাঁ ওইটাই। কোথায় রাখা দেখতো? আমি কেন দেখব? আপনার দরকার আপনি খুঁজে নিন। এত বেশি কথা বলছিস কেন? খুঁজে দিবি না সোজা বলে দেয়। এত তর্ক করার কি আছে? তোর ভবিষ্যৎ তো পুরো অন্ধকার। তোর যে কি হবে এক আল্লাহ জানে ভালো। নুসরাত ভেঞ্চি কাটলো আরশকে। আরশ দেখে ও না দেখার ভান করল। নুসরাত কিচেনের নিচের শেলফ থেকে কফি তৈরি করার বাসন বের করে দিল। আরশ বলল, কফি করে দে। পারবো না, আমি এখন খালার বাসায় যাব আর আপনি আমাকে রান্না করার জন্য বলছেন। আরশ নুসরাতের উপর থেকে নিচের দিকে তাকাল। আঙ্গুল তুলে নুসরাতের কাপড় দেখিয়ে বলল, তুই এই বেশ নিয়ে মেহমানের বাড়ি যাবি? এতে খারাপ কি আছে? এভাবে বলছেন কেন? এই গেঞ্জি আর প্যান্ট পরে তুই মানুষের বাড়ি যাচ্ছিস? চিহ চিহ। ইট নট গেঞ্জি, ইট টি শার্ট। আর এখানে চিহ বলার কি আছে? ইট সময় ফ্যাশন। নুসরাত ইংরেজির বেজ্জতি করিস না। পারিস না তাহলে বলতে যাস কেন? আমি কোথায় ভুল বললাম? সঠিকই তো বললাম। আসলে কি আপনি নিজেই পারেন না? আবার আমাকে বলছেন ভুল ইংরেজি বলছি। আমি তো দেখছি আপনার ভবিষ্যৎ অন্ধকার। আরশকে আর কিছু বলার সুযোগ না দিয়ে কিচেন থেকে বের হয়ে গেল নুসরাত। আরশ তাজ্জব হয়ে তাকিয়ে রইল। এই মেয়েকে একটা কথা বললে এই মেয়ে থাকে 10টা কথা শুনিয়ে। আজব মেয়ে মানুষ। ইসরাতের কথা মতো নাজু বেগম সন্ধ্যার নাস্তা খেয়ে বের হলেন নিজের বাসার উদ্দেশ্যে। নুসরাত বলল, শেষ পর্যন্ত আমরা যাচ্ছি? ইশরাত মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। নাজু বেগম সবার কাছ থেকে বিদায় নিলেন। মেহেরুন নেছা আবার আসার জন্য বললেন।
নাজু বেগমের সে এক কথায় নাহিদের আব্বু ব্যবসার কাজে এত বিজি যে শ্বাস ফেলার সময় নেই। উনার এত এত কাজ উনি সময়েই বের করতে পারছেন না। আজ কত কষ্ট করে এখানে আসলেন। নুসরাত আর ইশরাত জোরে শ্বাস ফেলে উনাদের ওখানে রেখেই হাঁটা ধরল। নাজু বেগমের কথা শেষ হলে এমনিতেই আসবেন। জাইন মাত্র গাড়ি গ্যারেজে রেখে বাসার দিকে আসছিল তখন নুসরাত আর ইশরাতের সাথে দেখা হয়। জাইন নুসরাতকে জিজ্ঞেস করল, কোথায় যাচ্ছ তোমরা এই সন্ধ্যেবেলা? নুসরাত কিছু বলার পূর্বেই ইশরাত নুসরাতকে টেনে নিয়ে চলে গেল। আবে ইয়ার, ভাইয়া কি জিজ্ঞেস করেছে শুনতে পাসনি? শুনতে পেয়েছি। তাহলে টেনে নিয়ে এলি কেন? প্রশ্নের উত্তর দিতে দিলি না কেন? বেয়াদব বলবে তো। ওরে আমার আদবি মেয়ে, এর সাথে কথা বলবি না। এই বেডার থেকে দূরে থাকবি। শালা প্রচুর খারাপ। নুসরাত চোখ বড় বড় করে বলল, সত্যি? খুব। নাজু বেগম আরো 10 মিনিট পর আসলেন বিদায় নিয়ে। গাড়িতে উঠে ড্রাইভারকে তাড়া দিলেন তাড়াতাড়ি গাড়ি চালানোর জন্য, ওনার বাসায় অনেক কাজ আছে। নুসরাত আর ইশরাত দুজনে দুজনের মুখের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল। আম্মু ওরা কোথায় গিয়েছে? কারা? নুসরাত আর ইশরাত। আর বাসা এত ঠান্ডা কেন? লিপি বেগম সব খুলে বললেন। জাইন মনোযোগ সহকার সবকিছু শুনল। তারপর বলল, চাচা রাগ করে ওদের সামনে না যেতে বলায় ওরা ওদের খালার বাড়ি চলে গেল। এদের মাথায় কি গিলু নেই? রাগের মাথায় বলায় চলে যাবে। চলে গিয়েছে যখন কয়েকদিন থেকে আসুক। আর তুই তো জানিস, আরস ছোটটাকে মোটেও সহ্য করতে পারে না। আমার ছেলেটা কয়েকদিন আরামে থাকবে। জাইন আর কিছু বলল না। শুধু ভাবল ইসরাতকে ভদ্র ভাবলে মেয়েটা ভদ্র না। দুজনই সেইম। আম্মু কিছু খেতে দাও, আমি নিয়ে আসছি। তুই ফ্রেশ হয়ে আয় ততক্ষণে। রাত সকাল 8টা। কিছুক্ষণ আগেই তারা নাজু বেগমের বাসায় পৌঁছেছে। বর্তমানে তারা নাইমের রুমে রেস্ট করছে। পিছন থেকে নুসরাতের মাথায় কেউ টোকা দিল। নুসরাত আউজ বলে চিৎকার করে উঠল। এই কোন শালারে আমাকে মারল? চিহ চিহ মুখের ভাষা দেখে আমি শিহরিত। কি সব ল্যাঙ্গুয়েজ তুই ইউজ করিস খালি? নিজের মুখের ভাষা আগে ঠিক কর, তারপর আমার মুখের ভাষা দেখে শিহরিত হইস। খালি এসব কি বলে? কানে আজকাল কম শুনছিস মনে হয়। ইসরাতের দিকে তাকিয়ে বলল ছেলেটা, আমি ওর বড় ভাইও আমার সাথে কিভাবে তুই তোকারি করছে দেখ ইশরাত। ইশরাত ধমক দিল নুসরাতকে। নুসরাত পাত্তা দিল না ইশরাতের ধমক। এই তোর ইনস্টাগ্রামের পাসওয়ার্ডটা দে তো নুসরাত। দিব না। দে বলছি। দিব না, দিব না, দিব না। কি করবি তুই? ছেলেটা ঠাস করে থাপ্পড় মারল নুসরাতের পিঠে। নুসরাতও দুটো ঘুষি মারল ছেলেটার পিঠে। ছেলেটা নুসরাতের পায়ে লাথ মারল। ইশরাত এদের বাচ্চাদের মতো মারামারি হা করে বসে দেখতে লাগলো। ইশরাত বলল, এই মারামারি বন্ধ করো দুজনে। নাহিদ তুই কি দিন দিন ছোট হচ্ছিস? পায়ে পা লাগিয়ে ঝগড়া করছিস নুসরাতের সাথে। নুসরাত বলল, ও আমাকে একটা বেশি মারছে। সমান সমান না হলে আমি থামব না। নাহিদ বলল, বড় ভাই একটা থাপ্পড় মারলে ঘুরিয়ে মারতে হয় না জানিস না? এই কথা তোকে কেউ বলেনি। নুসরাত বলল, কিসের বড় ভাই তুই? নাহিদ আস্তে করে থাপ্পড় মারতে গিয়ে নুসরাতের গালে বেশি জোরে থাপ্পড় মেরে ফেলল। নুসরাত ছলছল নয়নে নাহিদের দিকে তাকিয়ে দুটো পিন নাহিদের পিঠে বসিয়ে দিল। নাহিদ ঘুরিয়ে মারার আগেই নুসরাত চিৎকার করে বলল, আন্টি তোমার ছেলে আমাকে মারছে। দেখে যাও এসে। আমার মতো নিষ্পাপ বাচ্চাকে মারতে মারতে মেরে ফেলবে তোমার ছেলে। নাহিদ বলল, কে নিষ্পাপ বাচ্চা? দেখি দেখি মুখটা দেখি। নুসরাত নিজের মুখে হাত রেখে বলল, এই যে আমি নিষ্পাপ বাচ্চা। নাজু বেগম রান্নাঘর থেকে দৌড়ে আসলেন। এসে নাহিদের বাহুতে থাপ্পড় মারলেন। বিরক্ত হয়ে নাহিদের দিকে তাকিয়ে বললেন, তুই কি বাচ্চা? বাচ্চা মেয়েটাকে মারছিস কেন? নাহিদ বলল, আম্মুও আমাকে একটা বেশি মারছে। আর এখন তোমার কাছে বিচার দিচ্ছে। আর ও বাচ্চা, তুমি হাসালে আমায়। নাজু বেগম বললেন, তো কি হয়েছে? ছোট বোন একটা মারলে কি তুমি মরে যাবে? আর ও তো বাচ্চাই। তোমাদের দুজনের তুলনায় ও তো ছোট। কথাটা বলে নাহিদের পিঠে আরেকটা থাপ্পড় বসালেন। নাহিদ আম্মু বলে চিৎকার করল। নাজু বেগম বললেন, কি? নাহিদ বলল, তুমি আমার মা হতেই পারো না। তুমি এই কালির মা। নুসরাত ভেঞ্চি কাটল নাহিদকে। নাজু বেগম বললেন, আমি তো তোর মা এটাকে বলেছে। তোকে আমি দত্তক নিয়েছি। নাহিদ করুণ চোখে ইসরাতের দিকে তাকাল। দেখলি ইসরাত দেখলি, আম্মা সবসময় আমার সাথে এরকম করে। আমি থাকবো না আর এই ঘরে। নাজু বেগম বললেন,
তোকে কে বলেছে থাকতে, যা বের হয়ে যা এই ঘর থেকে। নাহিদ রাগ দেখিয়ে রুম থেকে বের হয়ে গেল। ইশরাত নাজু বেগমকে উদ্দেশ্য করে বলল, আন্টি তুমি ওর সাথে এটা ঠিক করনি, ছেলেটা কষ্ট পেয়েছে। দূর, রাগ পড়লে এমনিতেই চলে আসবে, কিসের কষ্ট পাবে, সব ওর নাটক, বলে নাজু বেগম নিজের কাজে চলে গেলেন। নাজু বেগম যেতেই রুমে আসলো নাহিদ। এসে নুসরাতের মাথায় থাপ্পড় মেরে জিহ্বা বের করে নুসরাতকে ভেঙিয়ে চলে গেল রুম থেকে। অফিসের কর্মচারীরা একত্রে বসে গল্প করছিল। গল্পের মূল বিষয় হচ্ছে আরশ এবং মিস ডায়নার ভিতরে কিছু চলছে। একজন কর্মচারী বলল, মিস ডায়না কিভাবে স্যারের দিকে তাকিয়ে থাকেন, একবার খেয়াল করে দেখবেন, উনি স্যারকে মনে হয় চোখ দিয়ে গিলে খাবেন। দ্বিতীয় কর্মচারী বলল, আরেকটা বিষয়, স্যারের রুমে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দেন ডায়না ম্যাম। অন্য কেউ তো স্যারের কেবিনে যাওয়ার আগে উনাকে বলে যেতে হয়, নিজেকে স্যারের বউ ভেবে বসে আছেন ডায়না ম্যাম। আরেকজন বলল, স্যার সবার সাথে কি রুড ব্যবহার করে আর ডায়না ম্যামের সাথে কিভাবে হেসে কথা বলে তা আপনারা খেয়াল করে দেখবেন। প্রথম কর্মচারীটি বলল, না তো আমি কখনো দেখিনি স্যারকে ডায়না ম্যামের সাথে হেসে কথা বলতে। তৃতীয় কর্মচারীটি বলল, আপনাকে দেখিয়ে হেসে কথা বলবে, সেদিন আমি দেখেছি ডায়না ম্যামের সাথে কথা বলছিল আর মুচকি মুচকি হাসছিল। প্রথম কর্মচারী বলল, তাই নাকি? তৃতীয় কর্মচারী বলল, খুব। একটা মেয়ে দৌড়ে আসলো, যেখানে গোল হয়ে বসে সবাই গল্প করছিল। কি হয়েছে রুবা, এভাবে দৌড়ে আসলে কেন? টাইম খেয়াল করেছেন? সকাল 9:30 বাজে, স্যার করিডোরে এসে গিয়েছেন, আর আপনারা কাজ বাদ দিয়ে গল্প করছেন এভাবে গোল হয়ে বসে। আরশ আসার কথা শুনে সবাই নিজ নিজ ডেস্কে দৌড়ে গেল, নিজেদের ফাইলগুলো হাতে নিয়ে চেক করার ভান করল। আরশ মেইন ডোর খুলে ভিতরে প্রবেশ করতেই সবাই সালাম দিল। সালামের উত্তর দিয়ে সামনে যাওয়ার সময় রুবা নামের মেয়েটার হাতের ফাইলের দিকে চোখ পড়ল। মেয়েটার কাছে গিয়ে আরশ ফাইলটা সোজা করে দিল আর বলল, ফাইল দেখার অভিনয়টা ঠিক আছে, কিন্তু ফাইলটা উল্টো না ধরলে ধরা পড়তেন না আমার কাছে। তারপর সবার দিকে তাকিয়ে আরশ বলল, আমি আপনাদের এখানে রাখিনি আমার পার্সোনাল লাইফ নিয়ে গসিপ করার জন্য। কোনো কাজ না করে বসে বসে বেতন নিবেন সেটা তো আর হবে না। কাজে মনোযোগী হন, আর প্রোডাক্টগুলো ঠিকভাবে প্যাকেজিং করুন। আজকাল পণ্যের অনেক বেড রিভিউ আসছে। আর মিস রুবা ফাইলটা চেক করে তাড়াতাড়ি আমার কাছে নিয়ে আসুন। আরশ নিজের কথা শেষ করে কেবিনে চলে গেল। সবাই মুখ কালো করে নিজ নিজ কাজ করতে গেল। অন্যদিকে নাহিদের চাচাতো বোনের সাথে ভালো একটা সম্পর্ক নুসরাত ও ইসরাতের গড়ে উঠেছে। নুসরাত আর ইসরাত নাহিদদের বাসার করিডোরে হাঁটছিল। নাহিদের চাচাতো বোন ওদের হাঁটতে দেখে নিজের রুমে নিয়ে গেল। সেখানে ওর মা নাসিমা আক্তার ছিলেন। নাসিমা আক্তার বললেন, নাস্তা করা শেষ? নুসরাত বলল, জি। নাসিমা বললেন, লাবণ্য তুই যে আচার তৈরি করেছিলি তা ওদের খেতে দে। ইশরাত বলল, আন্টি আমি আচার খাই না। নাসিমা বললেন, তুমি না খেলে ও খাবে, দে তো লাবণ্য নুসরাতকে দে। লাবণ্য মেয়েটা আচার এনে দিল। নুসরাত ভদ্রতা দেখিয়ে না বলল। নাসিমা কিছুটা জোর করতেই নুসরাত বলল, এত করে যখন বলছেন তখন একটু খাচ্ছি। আপনি জোর করার জন্যই খাচ্ছি। ইশরাত নুসরাতের কানে কানে বলল, জিহ্বা সামলা, মানুষ রাক্ষস বলবে, বেশি খাস না। নুসরাত চুপচাপ বসে আচার খেতে লাগল। নুসরাতের আচার খাওয়া শেষ হতেই নাসিমা আরও এক বাটি আচার দিলেন নুসরাতকে। নুসরাত মহিলার উপর প্রচুর খুশি হল। নাসিমা বললেন, আমার বোন লন্ডন থেকে এই বেডশিটটা পাঠিয়েছেন। ইশরাত বলল, ও। নাসিমা বললেন, লাবণ্যকে লন্ডন থেকে অনেকগুলো ড্রেস আর জুতো দিয়েছেন। এই লাবণ্য ওদের দেখাতো। নুসরাত বলল, না না, দেখানোর প্রয়োজন নেই, আমরা বুঝতে পারছি। নুসরাতের কথা কানে তুললেন না নাসিমা। লাবণ্যকে কাবার্ড থেকে বের করে দেখাতে বললেন। লাবণ্য বের করে দেখাতে শুরু করল। লাবণ্য বলল, এটা আমার খালাম্নি আমেরিকা থেকে দিয়েছে, এটা আমার মামাতো বোন লন্ডন থেকে দিয়েছে, আর এই ব্যাগগুলো সব বাহির থেকে আসছে। নুসরাত বলল, জি বুঝতে পারছি। লাবণ্য আবার বলল, এই পার্সটা আমার খালা আমেরিকা থেকে পাঠিয়েছে। লাবণ্য পার্স খুলতেই সেখানে থেকে স্যানিটারি ন্যাপকিন বের হয়ে আসলো। ইশরাত নুসরাতের কানে কানে বলল, এই সব দেখে তো মনে হচ্ছে লোকাল বাজার থেকে কিনেছে। নুসরাত বলল, আরে কথা বলিস না, শুধু শুন আর হাতে হ্যামিলা। এদের কথা যতক্ষণ শুনবো এরা ততক্ষণ আমাকে আচার খাওয়াবে। ইশরাত তাজ্জব বনে তাকিয়ে রইল।
আচার খাওয়ার জন্য মেয়েটা চুপচাপ বসে এদের কথা শুনছে। লাবণ্য বলল, আরে প্যাড পার্সেল ভিতর কবে রেখেছিলাম ভুলে গেছি। আসলে আমাদের প্যাডগুলো ও লন্ডন থেকে এসেছে। লাবণ্যের কথা শুনে ইশরাত প্যাডের দিকে তাকাল, যেখানে সেনোরা লেখা। কিছু বলতে যাওয়ার আগেই নুসরাত চিমটি কাটল। নুসরাতের দিকে ইশরাত ভ্রু কুঁচকে তাকাল। নুসরাত ইশারা করে বলল কিছু না বলতে। লাবণ্য বলল, আসলে আমাদের কাবার ভর্তি প্যাড। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। ইশরাত বলল, না না, দেখানোর প্রয়োজন নেই। আমরা বুঝতে পারছি আপনাদের সব জিনিসই বিদেশি। আমার একটু কাজে আছে, আমি যাচ্ছি, পরে আসবো আপনাদের ঘরে। বলি ইশরাত রুম থেকে বের হয়ে গেল। নুসরাত আচারের বাটি হাতে নিয়ে বলল, আসলে আমার একটা কাজে আছে, আমি আচারের বাটিটা নিয়ে যাই, খাওয়া শেষ হলে এনে দিয়ে যাব। নাসিমা বললেন, আরে বসো, গল্প করি। নুসরাত বলল, পরে আসবো, এখন যাই। কথাটা বলে নুসরাত দৌড়াল। মনে মনে ভাবল মনে হয় নতুন ধনী হয়েছে, তাই এত টাকার কথা বলে, আর বারবার মেনশন করে এই দেশ থেকে আসছে ওই দেশ থেকে আসছে। নুসরাত আর ইশরাত নাইমের রুমে আসতেই নাহিদকে দেখল বিছানায় শুয়ে থাকতে। নুসরাত নাহিদের পিঠে কিল মেরে বলল, আসুই উঠে বসো। নাহিদ বিরক্ত হয়ে উঠে বসল। নুসরাতের দিকে তাকিয়ে বলল, কি রে কালি, কি হয়েছে? নুসরাত বলল, ফাতেমা আপনি কল দিয়েছিল। নাহিদ ফাতেমার কথা শুনে এবার নড়েচড়ে বসল। নুসরাতের দিকে খুব মনোযোগ দিয়ে তাকালো। কি বলেছে? আপনি বলেছে ওনার বিয়ে ঠিক হয়ে গিয়েছে। না, এ হতে পারে না। ফাতেমা আমাকে এভাবে ধোঁকা দিতে পারে না। যা সর এখান থেকে। তোকে আবার কখন ধোঁকা দিল? তোর মতো প্লে বয়কে যে আপনি পছন্দ করেছে এটাই অনেক। ফাতেমার বাচ্চাকে বল ব্লক খুলতে। ওর সাথে আমার কথা আছে। ইশরাত ওদের দুজনের কথায় ফোন কেটে বলল, তুমি না তানিয়াকে ভালোবাসো? তাহলে এখন মেয়েটার পিছনে পড়লে কেন? নুসরাত বলল, ফাতেমা তোর থেকে 1 বছরের বড়। কোচ সারাম কারো, বাড়ি বেহেনকা লেহাজ কারো। নাহিদ বলল, কিন্তু ফাতেমাকে আমি ভালোবাসি। ইশরাত বলল, তোমার মোবাইলটা একবার দাও। নাহিদ বলল, কেন? নুসরাত বলল, তুই যদি ফাতেমাকে ভালোবাসিস তাহলে তোর মোবাইলে এত মেয়ের পিক কি করে? নাহিদ বলল, আরে এদের সাথে আমি ফ্লার্ট করি। নুসরাত বলল, যা শালা, 12 ঘাটে নৌকা চালাস, আর বলিস ওকে ভালোবাসিস। নাহিদ কথাটা কাটিয়ে দিল, প্লিজ ফাতেমাকে বল ব্লক খোলার জন্য। আমি সিরিয়াস ওর বিষয়ে। নুসরাত শুনল না নাহিদের কথা। নাহিদ মুখ কাদো কাদো করে বলল, বইনা প্লিজ। নুসরাত বলল, পারবো না। নাহিদের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। নুসরাতের পিঠে থাপ্পড় মেরে রুম থেকে বের হয়ে গেল। নুসরাত ইশরাতের দিকে তাকিয়ে বলল, দেখলি আমাকে কিভাবে মেরে চলে গেল? ইশরাত বলল, তুই সুযোগ পেলে আরো দুটো বেশি মেরে দিস। এখন আর কানের গোড়ায় হ্যাং হ্যাং করিস না। নুসরাত বলল, তুই আমাকে এভাবে বলতে পারলি? ইশরাত বলল, হ্যাঁ বলতে পারলাম। নাটক কম কর প্রিয়। রাস্তার পাশে গাড়ি দাঁড় করিয়ে জাইন আইসক্রিম পার্লারে আইসক্রিম আনতে গিয়েছে। ডেলা গাড়িতে বসে যান্ত্রিক গাড়িগুলোর চলাচল দেখছে। হঠাৎ করে চেনা পরিচিত কাউকে গাড়ির পাশ দিয়ে যেতে দেখল ডেলা। আশিক। ছেলেটা পিছন ঘুরে থাকাল। জানালা দিয়ে মাথা বের করে ডেলাকে তাকাতে দেখে ছেলেটা নিজের দিকে আঙ্গুল দিয়ে দেখালো আমি। ডেলা হ্যাঁ ভঙ্গিতে মাথা নাড়াতেই আশিক গাড়ির দিকে এগিয়ে আসলো। হ্যালো ডেলা, আমাকে কি ডাকছিলে? ডেলা এদিক সেদিকে তাকিয়ে কাউকে খুঁজল, তারপর বলল, ওখানে তুমি ছাড়া তো আর কেউ ছিল না, তাই তোমাকেই তো ডাকবো, আর কাউকে তো ডাকবো না। ও, কি করছো তুমি? আর এখানে গাড়ি নিয়ে কি করছিলে? কিছু না, গাড়িতে একা বসে বোরিং ফিল করছিলাম। ওহো, আমি কি তোমাকে কোম্পানি দিতে পারি? ইয়াহ, অবভিয়াসলি। এই গরমে গাড়ির বাহিরে দাঁড় করিয়ে রাখবেন, গাড়িতে বসার জন্য বলবেন না। আসলে বসে গল্প করি, তাহলে মজা আসবে গল্প করতে। হ্যাঁ হ্যাঁ, আসো না আসো, ভিতরে আসো। ডেলা গাড়ির পিছনের দরজা খুলে দিল। নিজেও ফ্রন্ট সিট থেকে নেমে গিয়ে পিছনে বসল। আশিকের সাথে গল্প করতে শুরু করলো। তোমার জিএফ আছে? না, আমি পিওর সিঙ্গেল। ওহ, কাউকে পছন্দ কর? তেমন কেউ নেই। কি করতে তোমার ভালো লাগে? ট্রাভেলিং করতে। রিয়েলি? আমি অনেক পছন্দ করি ট্রাভেলিং করতে। আমাদের বেশ জমে যাবে মনে হচ্ছে। জাইন এর মধ্যে আইসক্রিম নিয়ে আসলো। আশিকের সাথে ডেলাকে কথা বলতে দেখে কিছুটা জেলাস হলো। আইসক্রিম এগিয়ে দিয়ে ড্রাইভিং সিটে গিয়ে বসলো জাইন। কিছুটা রুড হয়ে জাইন বলল, আমি কারোর ড্রাইভার না, একজন সামনে আসো। আরে,
একদিন আমাদের ড্রাইভার হলে তোর কি জাত চলে যাবে। একদিনের জন্য ড্রাইভার হয়ে যা। চিল ব্রো, চিল। হালকা চাপড় মেরে ডেলা জাইনকে বলল। জাইন বিরক্ত হয়ে গাড়ির স্টার্ট করল। আর পিছনে আশিকার ডেলা গল্প করতে লাগলো। কিছুক্ষণ পর পর ডেলার হা হা করে হাসির শব্দ ভেসে আসলো পিছন থেকে। হাসতে হাসতে একবার আশিকের গায়ে থাপ্পড় মেরে বসল ডেলা। তারপর সরি বলল। আবার হাসতে হাসতে থাপ্পড় মেরে বসল আশিকের গায়ে। দেখতে দেখতে 15 দিন কেটে গেল। নুসরাত আর ইসরাতের বাসায় ফেরার নামগন্ধ নেই। নাসির সাহেব কিছুটা চিন্তিত। এতদিন হয়ে গেল বাসায় ফিরে আসছে না কেন। নাজমিন বেগমকে যখন জিজ্ঞেস করলেন কখন ফিরে আসবে নুসরাত আর ইসরাত, নাজমিন বেগমের চোখ জলে ছলছল করে উঠল। করোনার কোনা দিয়ে চোখ মুছলেন। দরদ এখন উতলে পড়ছে কেন? যখন আমার মেয়েগুলোকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে তখন এই দরদ কোথায় ছিল? আরে, আমি কখন তাড়িয়ে দিলাম? আর দরদ কেন উতলে পড়বে? তুমিই তাড়িয়ে দিয়েছ। আমার মেয়েগুলোর সামান্য কথাই তো বলেছিল। ওদের কথায় কি ভুল ছিল? সব তো উচিত কথা বলেছে। আর তুমি কি করলে? সবার সামনে আমার বাচ্চা মেয়েগুলোকে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য বললে। সেই তো না করে দিতে। তাহলে ওরা না করায় তোমাদের জাত চলে গিয়েছে। আমি কখন বললাম বাড়ি থেকে বের হয়ে যাওয়ার জন্য? আমি শুধু বলেছি আমার সামনে না পড়ার জন্য। তুমিই তো ওদের তোমার বোনের বাড়ি পাঠিয়ে দিলে। আমার পারমিশন নিয়েছিলে। আর আমরা না করলে বসে নিজেদের মধ্যে কথা বলে সব ঠিকঠাক রেখে না করতাম। সেদিন কি বলেছিলে মনে আছে? বলেছিলে আমার মেয়েগুলোকে একটু মেয়ে মানুষের মতো আচরণ শিখাতে। তাই আমার মেয়েদের বিষয়ে তোমার নাক গলানো আমি সহ্য করব না। আমার মেয়ে যখন তখন আমার যা ইচ্ছা আমার মেয়েদের সাথে তা করব। তোমার কোনো পারমিশন নেওয়ার আমি প্রয়োজন মনে করি না। আমি কখন বললাম এটা? আমি তো এসব বলিনি, তুমিই বলেছ। এখন কথা পাল্টাবে না। এই জন্যই তো আমি আপার বাসায় ওদের পাঠিয়েছি। এখন তুমি মিথ্যা বলছো। নাজমিন বেগম কথা বলতে বলতে কান্না করে দিলেন। করোনার কোনা দিয়ে চোখ মুছে রুম থেকে বের হয়ে গেলেন। রেস্টুরেন্টে সবচেয়ে ভিতরের টেবিল বুক করেছে নাহিদ। ইশরাত, নুসরাত আর মম সেখানে বসে আছে। নাহিদ 4 প্লেট বিরিয়ানি অর্ডার দিয়ে এসে টেবিল টেনে ইসরাতের কাছে বসে গেল। মম আর নুসরাত নিজেদের মধ্যে ফুসুর ফুসুর করছে। ফুসুর ফুসুর শেষে দুজন সোজা হয়ে বসল। নুসরাত কথা বলা শুরু করল তাদের মধ্যে নীরবতা ভেঙে। আরে নাইমের বাচ্চাকে এত করে বললাম জিমে ভর্তি হওয়ার জন্য, শালা ভর্তি হচ্ছে না। দেখবি মোটা হতে হতে কোনোদিন ফেটে যাবে। মম বলল, আমার চিন্তা তো আরেকটা। ইশরাত বলল, কি? নাইম ভাইয়া যখন কথা পুরো না করে হাসতে শুরু করল মম। নুসরাত হালকা থাপ্পড় মেরে বলল, হে হে করা বন্ধ করে কথা শেষ কর। মম কথা বলতে গেলেই মেয়েটা হেসে দেয়। নুসরাত আর ইশরাত মমর হাসি দেখে তারা অফিক করে হেসে দিল। নাহিদ হ্যাবলা কান্তের মতো তাদের দিকে তাকিয়ে রইল। মম হাসি থামিয়ে বলল, নাইম ভাইয়ার বউ যদি রোগা হয় আর নাইম ভাইয়া এরকম মুঠা থেকে যায় তাহলে উনার বউয়ের কি হবে? ইশরাত বলল, বুঝতে পারছি না, খুললে বল। মম বলল, নাইম ভাইয়া যদি উনার বউয়ের উপর হাত পা তুলে দেয় তাহলে কি হবে? বেচারি তো ওখানেই মারা যাবে। ইশরাত বলল, তুই আরো কিছু বলতে গিয়েছিলি, কথা ঘুরিয়েছিস। মম বলল, না না, আমি কথা ঘুরাইনি। ইশরাত জোর করল না। একজন মানুষ যখন বলতে চাইছে না থাকে জোর করার কি দরকার? অর্ডার আসতে আরো 20 মিনিট সময় লাগবে, তাই ইশরাত মোবাইল স্ক্রোল করতে শুরু করল। নুসরাত মমকে জিজ্ঞেস করল, তখন কি বলতে গিয়েছিলি? মম বলল, কাছে আয়, এটা সিক্রেট, কানে কানে বলি। মম নুসরাতের কানে কানে কিছু বলতেই নুসরাতের মুখ হা হয়ে গেল। নুসরাত মাথা দুদিকে ঝাঁকিয়ে বলল, সত্যি তো, এটা চিন্তা করে দেখিনি। অর্ডার আসার পর সবাই খেতে ব্যস্ত হলো। খাবার খাওয়ার মাঝখানে নুসরাতের চোখ একবার দরজার দিকে গেল। চোখ ফিরিয়ে এনে আবার ট্রাক করে মেইন ডোরের দিকে নুসরাত তাকালো। রেস্টুরেন্টে আরশ আর সাথে সুন্দরী একটা মেয়ে প্রবেশ করছে। নুসরাত আরশের সাথে সুন্দরী একটা মেয়েকে দেখে সতর্ক দৃষ্টিতে ওদের দিকে তাকালো। ইশরাতকে ফিসফিস করে ডাক দিল, এই ইশরাত। কি? নুসরাত হাত দ্বারা আস্তে কথা বলতে বুঝাল। ইশরাত কপালে ভাঁজ ফেলে নুসরাতের দিকে তাকালো। নুসরাত বলল, সামনের টেবিলে তাকা। ইশরাত ভ্রু কুঁচকে সামনের টেবিলে তাকালো। মনে করল নুসরাত এমনি এমনি ওভার অ্যাক্টিং করছে। সামনে তাকিয়ে ইশরাতের চোখ ছানাবড়া হয়ে গেল। আমি যা দেখছি মম, তুই কি তা দেখছিস? মম বলল, কি দেখব?
ইসরাতের দৃষ্টি অনুসরণ করে সামনে তাকিয়ে দেখল একটা মেয়েকে নিয়ে সামনের টেবিলে আরশ বসে আছে। নুসরাত মোবাইল বের করে আরশ আর মেয়েটার ফটাফট কয়েকটা ছবি তুলে নিল। মম নুসরাতের কাণ্ড দেখে জিজ্ঞেস করল, এই কি করছিস? নুসরাত কিছুটা বিরক্ত হলো মমর কথায়। দেখতে যখন পাচ্ছে ছবি তুলছে, তারপর কেন জিজ্ঞেস করে কি করছে? দেখতে পাচ্ছিস না ছবি তুলছি? সেটা তো দেখতে পাচ্ছি, কিন্তু ছবি দিয়ে কি করবি? আরে এসব প্রমাণ বুঝো না মনো, দুধু খাও। ছেহ, কিসব ল্যাঙ্গুয়েজ ইউজ করিস তুই নুসরাত? একদম নাক ছিটকাবি না ইশরাত। আসছে আমার শুদ্ধ মুরগি। নুসরাত জম করে আরো 2-3টে ছবি তুলল আরশের, যাতে বোঝা যায় দুজনের মুখ। ইশরাত বলল, ভাইয়া এখানে কেন? সিলেটে কি রেস্টুরেন্টে অভাব পড়ছে যে এত দূরে আসলো? নুসরাত বলল, আরে প্রেমিকাকে নিয়ে আসছে, দেখতে পাচ্ছ না? অফিসের আশেপাশে গেলে তো আব্বা আব্বু উনার অফিসের কর্মচারীরা দেখতে পেত, তাই এত দূরে আসছে যাতে কেউ না দেখতে না পারে। ইশরাত বলল, না জেনে কথা বলবি না নুসরাত। নুসরাত বলল, আমি জেনেই কথা বলছি। দেখ কি হেসে হেসে কথা বলছে। আমার সাথে যখন কথা বলে তখন মুখ দিয়ে করলা বের হয়, আর এখন কি মুচকি মুচকি হাসি। হাসি সরছে না মুখ থেকে। আহা, কি হাসি! মানুষের কত রং যে দেখব। মম বলল, আল্লাহর ওয়াস্তে তোর মুখ বন্ধ করবইন। নুসরাত বলল, আমি কি বেশি কথা বলি যে তুই আমাকে বললি মুখ বন্ধ করার কথা? তুই এভাবে বলতে পারলি মম? নাহিদ বলল, না বইন, তুই একটুও বেশি কথা বলিস না। খুশি, এবার মুখ বন্ধ কর বইন আমার। কানের পোকা সবগুলো বের করে দিলি। নুসরাত বলল, তাহলে তো ভালোই হয়েছে, তোর কানের ভিতর থেকে সব পোকা বের হয়ে চলে যাবে। আমাকে ধন্যবাদ বল, আমি কথা বলে তোর কানের পোকা বের করে দিয়েছি। ইশরাত বলল, চুপ, একদম চুপ, আর একটা কথা না। এবার আওয়াজ বের হলে কস্টেপ করে দিব মুখ। নুসরাত বলল, কিন্তু। ইশরাত ঠোঁটে আঙ্গুল রেখে চুপ দেখালো। নুসরাত মুখ গোমরা করে বসে রইল। সামান্যই তো কথা বলছে, আর তো কিছু করছে না। বিল পে করে সবাই রেস্টুরেন্ট বের হয়ে গেল। মম একটা সিএনজি ভাড়া করে জিন্দাবাজারের দিকে চলে গেল, আর নুসরাত আর ইসরাতেরা উপশহর যাওয়ার জন্য সিএনজি খুঁজতে লাগলো। নাহিদের সাথে নুসরাতের আর নাইমের সাথে ইসরাতের বিয়ে দিয়ে দিলে কেমন হবে? দু বন্ধু ভাইয়ের বউ। আকস্মিক কোনো কারণ ছাড়া লাবণ্যকে কথা বলতে দেখে ইশরাত বিরক্ত হল। লাবণ্যের কথা ইগনোর করতে চাইল, কিন্তু লাবণ্য আবার বলল, আর তোমাদের খালা তোমাদের শাশুড়ি হয়ে যাবে। নাহিদ বিরক্ত হয়ে বলল, এটা আমার ছোট বোন, আমি ছোট বোনের চোখে দেখি, তাই না বইনা? এসব কিছু হয় না। বোন ভাব আর যাই ভাব, আপু এক কাজ করেন, নাইমকে বিয়ে করে নিন। আমি আন্টিকে বলে নাইমের সাথে আপনার একটা ব্যবস্থা করে দিব। ও আমার বয়সে ছোট। কিসব বল তুমি? তো কি হয়েছে? নাইম বয়সে বড় মেয়ে বিয়ে করলে ওর হবে নেকির সাথে তোমার ও নেকি হবে। আরে কি সব বল তুমি নুসরাত? এসব হবে না। হবে না কেন? 110% হতে পারে। নাহিদ লাবণ্যের উপর বিরক্ত হয়ে রুম থেকে বের হয়ে গেল। ইশরাত কাপড় চেঞ্জ করার জন্য ওয়াশরুমে, আর নুসরাত ফেসবুক স্ক্রল করতে শুরু করল। নাজু বেগমের বাড়ি হঠাৎ করে নাসির সাহেব এসে হাজির। নাসির সাহেবকে হঠাৎ আসতে দেখে নাজু বেগম বিভ্রান্ত হয়ে পড়লেন। কি খাওয়াবেন না খাওয়াবেন উইসবি নিয়ে চিন্তিত হলেন। নাসির সাহেব বললেন তিনি কিছু খাবেন না, অনেক জরুরি কাজ রেখে এসেছেন ইশরাত আর নুসরাতকে নিয়ে যাওয়ার জন্য। এটা কিভাবে সম্ভব? ওরা আমার এখানে আরো 1 সপ্তাহ থেকে তারপর যাবে। এখন তো আমি দিতে পারবো না ওদের। অনেকদিন তো থাকলো, পরে এসে থাকবে। এখন নিয়ে যাই। আর মাত্র 2 সপ্তাহ পর ইসরাতের শেষ সেমিস্টার। সেই তো যাওয়া লাগবে, তো এখন গেলে কি হবে? আজ যাবে কাল যাবে, একই কথা। নাজু বেগম রাজি হয়ে গেলেন। তিনি আর কি বলবেন? অন্যের সন্তানের উপর তার তো আর জোর চলে না। নাজু বেগম ইসরাতকে বললেন ব্যাগ গুছানোর জন্য, আজকে তারা ব্যাগ করবে। সবার কাছ থেকে বিদায় নিয়ে নাসির সাহেবেরা বাসার উদ্দেশ্যে রওনা হলো। লাবণ্য আবার আসার জন্য বলল। তারা নীরবে মাথা নাড়ল, যার মানে শীঘ্রই আসবে বেড়াতে। সৈয়দ বাড়িতে ফিরে আসার পর নুসরাত দৌড়ে বাড়ির ভিতর চলে গেল। ইশরাত গাড়ি থেকে লাগেজ টেনে নিয়ে আসার সময় জাইনের সাথে দেখা হলো। ইশরাত জাইনের পাশ চুপচাপ কাটাতে চাইলে জাইনের গা জ্বালানো কথা শুনে ইশরাতের মাথা 180 ডিগ্রি এঙ্গেলে গরম হয়ে গেল। এত তাড়াতাড়ি চলে আসলে আরো 2-1 দিন থাকতে। আপনার কোনো সমস্যা? আমি তাড়াতাড়ি চলে আসায়
আমি আশায় কি আপনার খাবারের ভাগ কম পড়বে নাকি আমি আপনার খাবারের প্লেট টান দিয়ে নিয়ে নিব? কি সমস্যা কি? আমার কেন সমস্যা হতে যাবে তুমি আশায়? আর আমার খাবারের ভাগ কেন কম পড়বে? তোমাকে দেখছি কিছু জিজ্ঞেস করা যাবে না। ইশরাত তুমি ওভার রিয়েক্ট করছো। কথায় তো তাই মনে হচ্ছে। আর আমাকে কিছু জিজ্ঞেস করতে আপনাকে কে বলেছে? আমি বাড়িতে ফিরে আসছি তা আপনার সহ্য হচ্ছে না। আসল কথা তো এটাই। আমি একটা সিম্পল কথা তোমাকে বলেছি আর তুমি এটাকে তাল থেকে তিল বানিয়ে দিলে। একটা সিম্পল কথা সিম্পল ভাবে উত্তর দিলেই তো হয়। ঝগড়া করছো কেন? আপনি কি আমাকে এক্ষুনি ঝগড়ুটে বলে গালি দিলেন? জাইন নিজের চুল টেনে ধরল। কপালের উপর থেকে চুলগুলো টেনে সরাল। ও কখন ঝগড়ুটে বলে গালি দিল? এই মেয়ের তো মহা ঝগড়ুটে। আমি কখন তোমাকে ঝগড়ুটে বললাম? তার মানে আপনি বলতে চাইছেন আমি মিথ্যা বলছি? নিজের দিকে আঙ্গুল তুলে ইশরাত বলল, আমি মিথ্যাবাদী? এত বড় সাহস আপনাকে কে দিল? আপনি আমাকে মিথ্যাবাদী বলছেন? আরে তুমি এক কথার আরেক মিনিং কেন বের করছো? আপনি ডাবল মিনিং কথা বলবেন আর আমি তার প্রতিবাদ করব না? কি জ্বালায় পড়লাম রে বাবা! কোন দুঃখে একে এই প্রশ্ন করতে গিয়েছিলাম। আল্লাহ মাফ করো। জাইন ইশরাতের কথার উত্তর না পাশ কাটিয়ে চলে গেল। ইশরাত রাগে ফুঁসতে লাগলো। তাকে ইগনোর এত বড় সাহসী জাইন্নার বাচ্চার। নুসরাতকে বলে একে একটা শিক্ষা দিতে হবে। ভার্সিটিতে যাওয়ার জন্য নুসরাত আর ইশরাত আজ সকাল সকাল ঘুম থেকে উঠল। দুজন দুই ইউনিভার্সিটিতে পড়ায় রাস্তাও আলাদা। নুসরাত রিকশা দেখে ইশারা করল, মামা আখালিয়া যাবেন? অয় যাইমু। কত টাকা ভাড়া নিবেন? 100 টাকা দিলাইও। না মামা, 80 টাকা দিব যাবেন। আচ্ছা আয়ো। আর কিতা কইতাম। নুসরাত রিকশা উঠে বসল। ইলহাম দৌড়ে এসে রিকশা উঠল। তুই আমাকে রেখে চলে যাচ্ছিস কেন? কোথায় যাচ্ছিলাম? শুধু রিকশায় উঠে বসে আছি। আমি তোর জন্য রিকশায় বসে অপেক্ষা করছিলাম। বেঈমান! আমি যদি আরো 2 মিনিট লেট করতাম তুই আমাকে রেখে চলে যেতি তাই না? জানিস যখন তাহলে জিজ্ঞেস করছিস কেন? মামা আপনি রিকশা নিয়ে দাঁড়িয়ে আছেন কেন? আসলে আমি তোমাতানোর মায়ের দেখি আর যে সুন্দর করি তুমি তাইন মায়ের কররায়। আমাদের ঝগড়া দেখা বন্ধ করে রিকশা চালান মামা। আর তুই? তুই কত লেট করিস কখনো তোকে রেখে আমি কলেজে বল ভার্সিটিতে বল গিয়েছি। আমি তোর জন্য অপেক্ষা করতাম না। আসলে কি জানিস? এই আমি কারোর জন্য অপেক্ষা করি না সবাই আমার জন্য অপেক্ষা করে। হিজাব বাঁধা তাই চুল ছাড়া দিতে পারলাম না। ইলহাম নুসরাতের কাঁধে ঘুষি মারল। ঘুষি খেয়ে নুসরাত হাসতে লাগলো। তোর থেকে বেশি জোর দিয়ে আমি ঘুষি মারতে পারি। দেখবি? না বইন, দেখব না। অন্যদিকে ইসরাতের ভার্সিটি বাসার উল্টো দিকে হওয়ায় মেইন রোডে যেতে কিছুক্ষণ হেঁটে যেতে হয়। ইস্যু বেবি, কতদিন পর তোমার সাথে দেখা। কোথায় ছিলে শোনা এতদিন? সেদিন ওইদিকে গিয়ে তোমার বোনকে পেয়েছিলাম। তোমার বোন আমাকে পাথর দিয়ে আঘাত করেছিল বাবু। তোর নানির বাড়ি ছিলাম। আর আঘাত করেছে খুব ভালো করেছে। তোর মতো লাফাঙ্গাকে গণদোলায় দেওয়া উচিত। ও মাই গুডনেস! তুমি শোনা আমার নানু বাড়ি গিয়েছিলে। এজন্য নানু সেদিন বলছিল আসলে সারপ্রাইজ পাবি। ইশরাত ছেলেটার প্যাচালে বিরক্ত হলো। বুকের কাছে দুহাত ভাঁজ করে ফুটপাতে দাঁড়িয়ে শীতল দৃষ্টিতে মায়াবী চেহারার ছেলেটার দিকে তাকালো। ইসরাতকে দাঁড়াতে দেখে ছেলেটাও দাঁড়ালো। কি চাই তোমার? আমার পিছনে লেগে আছো কেন? ছেলেটা কাচুমাচু করে চোখ নিচের দিকে নামাল। ইসরাতের কথা উত্তর না দিয়ে চোখ এদিক সেদিকে ঘুরাতে লাগলো। হাওয়া সব বেরিয়ে গেল। এতক্ষণ তো খুব বেবি শোনা করছিলে। চোখ উপরে তুলে আমার চোখের দিকে তাকাও। আর নাম কি তোমার? আরমান। ফুল নেইম বলো। আরমান শিকদার। তো আরমান শিকদার বয়স কত তোমার? আমি যদি ভুল না হই 21 বা 22 তাই না? জি 21 বছর। আমার কত জানো? জি না, আমার 23 প্লাস বয়স। তোমার থেকে 2 বছরের বড়। বয়স দিয়ে কি হবে? আমি আপনাকে পছন্দ করি। ইশরাত ঠোঁট বাঁকিয়ে হালকা হাসল। আরমান যা মুগ্ধ হয়ে দেখল। এই হাসির প্রেমে তো সে পড়েছে। এই মেয়ে এত সুন্দর করে কিভাবে হাসে? আরমান রাইট। তোমার আমার প্রতি যেটা সেটা হলো অ্যাট্রাকশন। কিন্তু আপনাকে আমি ভালোবাসি ইশরাত। সত্যি ভালোবাসি। উহু, ইশরাত নয়। নিজের বড় বোনের বয়সী একটা মেয়েকে নাম ধরে ডাকছো। সো বেড। আর যেন এ বিষয়ে কোন কথা না শুনি। তুমি আমার ছোট বোনের বয়সী তাই একটা অ্যাডভাইস দেই, পড়াশোনা কর, ভালো কিছু হও। তোমার ভাগ্যে যে সে নিজে হেঁটে তোমার কাছে আসবে। তোমাকে খুঁজে নিতে হবে না।
এসব বাদ দিয়ে পড়াশোনা মন দাও। আগামীকাল থেকে বাইক নিয়ে ঘুরতে না দেখি। আর পিছনে তো একেবারে না। ইশরাত ছেলেটার পাশ কাটিয়ে চলে গেল। ইশরাতের যাওয়ার পথে উদাস চোখে ছেলেটা তাকিয়ে তাকল কিছুক্ষণ। চোখের কোণে জমা হওয়া পানিগুলো গড়িয়ে পড়ল। ছেলেটা মোছার প্রয়োজন অনুভব করল না। পানি গড়াতে গড়াতে চিবুক বেয়ে পড়ে গেল নিচে। ছেলেটা পিছন ঘুরে দাঁড়ালো। মনে হলো মানুষ যাচ্ছে না, একটা প্রাণবিহীন দেহ হেঁটে যাচ্ছে। শহীদ মিনার চত্বরে ঘুরে বেড়াচ্ছিল সাদিয়া, সৌরভী আর নুসরাত। ইলহাম তাদের সাথে যোগ দিলে সৌরভী ধমক মেরে বলল, তুই কি মেয়ে? আমাদের সাথে ঘুরে বেড়াচ্ছিস? যা ওদিকে যা। ইলহাম মুখ কালো করে সেখানে থেকে চলে গেল। আমার কিছু বলার ছিল তোদের। বল। আসলে না, বইন তুই আসল নকল বাদ দিয়ে মূল কথা বল। ফাতিন মেসেজ দিয়েছিল। সৌরভী আর নুসরাত চোখ বুলবুল করে ঘুরে তাকালো সাদিয়ার দিকে। নুসরাত চোখের পাপড়ি ঝাপটে সৌরভীর দিকে তাকালো। সেইম কাণ্ড সৌরভী করল। তারপর মুখ বিকৃত করে বমি করার ভাব করল। সাদিয়া এদের চাহনি আর ভাবভঙ্গি দেখে বিরক্ত হলো। এভাবে তাকাবি না আমার দিকে। আর এরকম করছিস কেন? মনে হচ্ছে এক্ষুনি বমি করে দিবি দুটো। হ্যাঁ, করে দিব বমি। তোর কোন সমস্যা? আর শালা আবালটা কি বলেছে? নুসরাত, তুই ওকে আবাল বলতে পারিস না। ওমা, ভালোবাসা উতলে পড়ছে শালা খানটার সাথে। যখন শহরের জন্য তোকে ধোকা দিল তখন ওই খাকাটা ছিল না। এই আমি আর নুসরাত ছিলাম। আর এখন বলছো নুসরাত তুই এভাবে বলতে পারিস না। বাবা গো কি দরদ। সৌরভী গালাগালি করবি না ফাতিনকে। ও আমায় সত্যিকার ভালোবাসে। 100 বার গালাগাল করবে। কি করবি তুই? বালের ভালোবাসা। তোমার ভালোবাসার আমি বুঝটি কিলাই। নুসরাত থামো। সব খুলে বল সাদিয়া। A to Z ম্যানেজ করলো কিভাবে শালা? গতকাল মেসেজ দিয়েছিল, আমি সিন করিনি। তো রাতের দিকে সিন করার সময় আপু এসে পেয়েছে, ওর সাথে কথা বলছি। আপু রেগে মেগে আগুন। কেন এখন মেসেজ দেয়? আপুকে বললাম প্যাচ আপ করতে চায়, আপু বলল আমাকে ফোন দিতে বল, আমি ওর সাথে কথা বলবো। আপুকে কি বুঝিয়েছে আমি জানি না। আপু বলেছে ঠিক আছে, ভালো কিছু করতে পারলে সাদিয়ার সাথে সামনে কথা আগবে, না হলে নেই। সৌরভী কতক্ষণ সাদিয়াকে ভেঙ্গালো। সাদিয়া কিছু না বলে নুসরাতের দিকে তাকালো, যে নাক ফুলিয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। সাদিয়ার এই নির্বি মার্কা কথা শুনে নুসরাতের রাগ লাগলো। কিন্তু ওদের বাকি করার আছে। যার লাইফ সে ডিসাইড করবে সে কি করবে। এই নুসরাতের বাচ্চা, তুই একে আমাদের গ্রুপে কি দেখে নিয়েছিলি? এর মাথায় কোন মগজ নেই? সব গোবরে ভরপুর। আর মগজ যদি থাকে ওটা পচে গিয়ে গোবর হয়ে গিয়েছে। সাদিয়ার রাগই চোখে তাকালো। সৌরভী সাদিয়ার রাগ পাত্তা দিন না। সাদিয়াকে শুনিয়ে শুনিয়ে ফাতিন নামের ছেলেকে গালি দিল। সাতারা চিহ্ন আটা যখন ছেড়ে যাবে তখন তুমি বুঝবে মনু ভালোবাসা কারেকো। শালা মাদারে পড়ে গিয়েছ তো তুই। এই সৌরভী আস্তে গালি দে, মানুষ শুনতে পাবে। আমি মানুষের বাল ফালাই না, মানুষ আমার বাল ফালায়। আমি গালি দিব? আমার মুখ কার বাপের কি? ছি হোক, কি অশ্লীল মেয়েরে বাবা। মুখের ভাষা শুনে আমার ঘা রিরি করে উঠছে। যাহ বাল গায়ে পানি ঢাল গিয়ে, তাহলে রিরি করার কমবে। সৌরভী ভেঙচি কাটল সাদিয়াকে। সাদিয়া জিওপা বের করে ভেঙ্গাল। এই থামো তোরা, ওইটা আবালটা না। সৌরভী জহুরি নজরে তাকালো। সৌরভীর দুর্হুতে এমনভাবে তাকালো মনে হলো এখান থেকেই দাঁড়িয়ে স্ক্যান করে ফেলবে ফাতিনকে। ফাতিন নুসরাতদের দিকে তাকাতেই নুসরাতের সাথে আই কন্ট্যাক্ট হলো। নুসরাত কপালে ভাঁজ ফেলা এমনভাবে তাকালো যেন আস্ত কাঁচা চিবিয়ে খাবে ফাতিনকে। ছেলেটা থতমত খেয়ে অন্য দিকে তাকালো। নুসরাতদের পাশ দিয়ে দুটো মেয়ে যাচ্ছিল। তাদের হালকা কথার শব্দ নুসরাতদের কানে আসলো। তাদের কথোপকথন ছিল এমন যে সামনে সাদা রঙের শার্ট পরা ছেলেটার সাথে আখির 3 মাস রিলেশন ছিল। বাকি কথা শোনা গেল না। মেয়েগুলো ওদিকে চলে গেল। সৌরভী কথা শোনার জন্য কান পেতে মেয়েগুলোর সাথে হাঁটা শুরু করেছিল। নুসরাত পিছন থেকে এসে হাত চেপে ধরে সৌরভীকে নিয়ে এসে বেঞ্চে বসাল। সাদিয়া কান্না করে দেবে এমন ভাব। কিছু বললেই টুকুস করে চোখ থেকে পানি পড়ে যাবে। নুসরাত আর সৌরভীর কষ্ট হওয়ার কথা থাকলে ও তাদের একটুও কষ্ট হচ্ছে না। একবার সাদিয়ার দিকে তাকিয়ে দুজন দুজনের মুখের দিকে তাকালো। তারপর আকাশ পাতাল ফাটিয়ে হুহা করে হেসে দিল। যারা নুসরাতদের আশেপাশে ক্যাম্পাসে হাঁটছিল তারা ফিরে ফিরে তাদের দিকে তাকালো। এসবে ধ্যান নেই নুসরাত আর সৌরভীর। দুজন পারলে হাসতে হাসতে এখানে শুয়ে পড়ে। ওর আখির সাথে রিলেশন ছিল ও আমায় বলেনি।
আজ বাসায় গিয়ে আমি মেসেজ দিব কি গো আখির বিএফ। নুসরাত আর সৌরভী আরও এক দফা হেসে দিল সাদিয়ার এসব আউল ফাউল কথা শুনে। মানুষ কি লেভেলের বোকা হলে ছেলেটা 12 বাতারি জেনেও তার সাথে রিলেশন করে, আবার তার সাথে ব্রেকআপ না করে কিসব প্রশ্ন করবে বলছে। তোর মতো মগজবিহীন প্রাণী আমি দ্বিতীয়টি দেখিনি। মানুষ কি লেভেলের গাধা হতে পারে তোকে না দেখলে কেউ বিশ্বাস করবে না। এত বড় গাধি তুই। অন্যদিকে আম্মু আমি বেলাকে বিয়ে করে নিয়েছি। লুৎফা বেগম কিছুক্ষণ ছেলের দিকে তাকিয়ে মমর উপর ভর ছেড়ে দিলেন। অতিরিক্ত শোকত হওয়ায় অজ্ঞান হয়ে গিয়েছেন। মম আম্মু বলে চিৎকার করে উঠল। মমর চিৎকারে সৈয়দ বাড়ির সবাই যে যেখানে ছিল সেখানে থেকে এসে হাজির ড্রয়িং রুমে। আশিকের সাথে বেলাকে দাঁড়িয়ে থাকতে দেখে সকল অবাক হলো। নিজেদের অবাকতা একপাশে ফেলে সবাই লুৎফা বেগমকে ধরে নিয়ে সোফায় শোয়ালেন। হেলাল সাহেব লুৎফা বেগমকে শুইয়ে আশিকের দিকে তাকালেন। বোনকে নিয়ে ব্যস্ত থাকায় আশিক ও ডেলাকে তেমন একটা খেয়াল করেননি। ডেলার হাত আশিকের হাতে দেখে হেলাল সাহেব কিছু একটা সন্দেহ করলেন। সন্দেহ সঠিক কি না তা জানার জন্য জিজ্ঞেস করলেন, মামা তুমি ওর হাত ধরে রেখেছ কেন? আশিক একবার লুৎফা বেগমের দিকে তাকালো। তার বিয়ের কথা শুনে যেখানে তার মা অজ্ঞান হয়ে গিয়েছেন, সেখানে হেলাল সাহেব কিভাবে রিয়েক্ট করবেন আশিক বুঝতে পারল না। মামা আমি ডেলাকে বিয়ে করে নিয়েছি। দূর হতে কেউ রোল গলায় বলল, কি বলেছিস আশিক? আবার বল।